আজকে আমি আপনাদের একটা স্ক্যামের বিষয়ে অ্যালার্ট করব। যখনই আমরা এই স্ক্যাম শব্দটা শুনি, সবার প্রথমে এটিএম কার্ডটা খুলে দেখে নিই ঠিকঠাক আছে নাকি, তারপর ভেবে নিই কাউকে কোনো ওটিপি শেয়ার করেছি নাকি। কারণ এই যে জামতারা গ্যাং, মনের মধ্যে কিন্তু একটা দাগ কেটে গেছে। এখনো অনেক মানুষ এর দ্বারা প্রতারিত হচ্ছে, এটা তো আমরা খবরের কাগজে পড়ি, জানি। কিন্তু সবচেয়ে বড় স্ক্যাম যেটা হয়ে চলেছে, যার পিছনে কিছু দুষ্টু লেডি গ্যাং কাজ করছে, এদের বিষয়ে কিন্তু এখনো আমরা সচেতন হইনি। আর এই সচেতন করার জন্যই আমার এই ভিডিওটা। তাই আজকে আপনাদের জানাবো এই দুষ্টু লেডি গ্যাং যারা আছে তারা কি কাজ করে। এই লেডি গ্যাং এর মেম্বার কখনো সেই লেডিটি একাই হয়, বা কখনো সে অর্গানাইজ ভাবে তার কিছু সাঙ্গপাঙ্গদের নিয়ে সেই কাজটা করে। কারণ এটা কিন্তু একটা তার কাছে একটা প্রফেশনের মতো। সেই প্রফেশনটা কি, সেই প্রফেশনটার নামই বা কি সেটাও তো বলা হয়নি। সেই নামটা হলো বিয়ে করো কোটিপতি হয়ে যাও। মানে বিয়ে করলেই কোটিপতি। এই যে কোটিপতি হওয়ার একটা যে সুযোগ বিয়ের পর আসতে পারে, সেটাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দুষ্টু লেডি গ্যাং। তাই এদের থেকে আপনাকে সাবধান কিভাবে হতে হবে, কিভাবে আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, যদি আপনি এর থেকে কখনো প্রতারিত হন আপনি কি করবেন, এবং আপনার আশেপাশের মানুষদের কিভাবে এর থেকে বাঁচাবেন, এই নিয়ে আমার এই ভিডিও। সে কি করে সেটাই একজনের ঘটনা আপনাদের সামনে বলি, আপনারা বুঝে যাবেন। ঘটনাটা এটাই হয়েছিল যে 2021 সালে একটা মহিলার সঙ্গে একজন পুরুষ মানুষের বিয়ে হয়েছিল। সেই পুরুষ মানুষটি এবং সেই নারীটি দুজনই হিন্দু। কেমন ভাবে বিয়েটা তাদের হয়েছিল, তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, তাদের একটা কোর্টের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। এবং সেই সময় তারা দুজন এতটাই ব্যস্ত ছিলেন যে সামাজিক বিয়েটা তারা করে উঠতে পারেনি। মানে এই যে সিঁদুরদান, এই যে সাত পাক ঘোরা, এই যে লোকজনকে খাওয়ানো, এই যে যজ্ঞ করে বিয়ে করা, এই যে আমাদের হিন্দু ধর্ম অনুষ্ঠানে যে রিচুয়াল গুলো আছে তারা সেই সময় করে উঠতে পারেনি তাদের সময়ের অভাবে। তো এরকম ভাবে তাদের বিয়েটা হয়। এবং বিয়েটা হওয়ার পর এটাও বলা ছিল যে কিছুদিন পর যখন তারা সময় পাবেন তখন তারা ধুমধাম করে সামাজিক অনুষ্ঠান করে তারা তাদের ধর্মীয় বিবাহ, মানে হিন্দু ধর্ম অনুসারে বিবাহটা তারা করে নেবেন। কিন্তু তাদের যে কোনো কারণে বিয়েটা একটু পিছিয়ে যায়, দুজনেরই সময়ের অভাবে, এবং এতে দুজনেরই কনসেন্ট ছিল। কিন্তু তাদের সম্পর্কে কিন্তু ছেদ পড়ে। কি হবে, তারা দুজনই দুজনের সঙ্গে ফোনে যোগাযোগ রাখতো, কথা বলতো। তবে এটাও ঠিক যে দুজনের শহরটা যেহেতু অন্য শহরে কাজ করতো, তাই তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। মানে এই যে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে দেখা সাক্ষাৎ করতে তারা পারেনি। বা ওই যে মহিলাটি যার সঙ্গে তার বিয়ে হয়েছিল, সেও তার বাড়িতে এসে তার স্ত্রীর মতন সংসার যাপন করেনি। মানে কখনোই ওনার যে বক্তব্য যে কখনোই স্বামী স্ত্রী হিসেবে তারা একসঙ্গে এক ছাদের তলায় তারা কখনো থাকেনি, বা কখনোই তারা কোনো এক হোটেলে একসঙ্গে রাত্রি যাপন করেননি, বা একসঙ্গে সময় কাটাননি, কোনো রেস্টুরেন্টে গিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করেননি। মানে এই যে যখন তাদের এই যে সময়টা চলছিল তখন তারা কোথাও কখনো একসঙ্গে যাননি, দেখা করেন। কিন্তু তাদের একটা ভিডিও কলের মাধ্যমে, কখনো ফোন কলের মাধ্যমে, মানে ভয়েস কলের মাধ্যমে তাদের কথা হতো, এসএমএস হতো, তারা হোয়াটসঅ্যাপ দুজনকে করতেন, রোজ খোঁজ খবর নিতেন। তো এরকম ভাবেই সম্পর্ক তাদের এগোতে থাকে, এবং সম্পর্কের মধ্যে একটা পরবর্তীকালে সম্পর্ক যখন এগোতে থাকে তখন তারা বুঝতে পারেন যে তাদের যে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হবে। কারণ তাদের মধ্যে বড় কখনো ঝগড়া হয়নি, মানে বিগ সাইজ যে ঝগড়া হয় সেটা কখনো তাদের মধ্যে হয়নি। কিন্তু তারা বুঝতে পেরেছিলেন দুজনই যেহেতু ম্যাচিউর ছিলেন, দুজনই ভালো চাকরি করতেন, দুজনই শিক্ষিত, তাই বুঝতে পেরেছিলেন যে আমাদের হয়তো বোন মেয়ে। তাই তারা প্রথমেই ঠিক করে নিয়েছিলেন কথা বলতে বলতেই যে আমরা একসঙ্গে থাকবো না, মানে আমরা বিয়ে করবো না, সামাজিক বিয়ে আর করবো না, আমরা দুজনের থেকে মিউচুয়াল ডাইভোর্স নিয়ে নেব। এভাবেই কথা এগোয়, এবং তার প্রিপারেশনও স্টার্ট করে দেয় সেই ছেলেটি। কারণ দায়িত্বটা ছিল সেই ছেলেটিরই যে সে তার কোর্ট পেপার বা কোর্টে যে কাগজপত্র হয় মিউচুয়াল ডাইভোর্স করার জন্য, সেটা সেই রেডি করবেন এবং মহিলাটি সেটাতে সিগনেচার করে দেবেন। এবং পরবর্তীকালে যখন কোর্টে ডাকবে তখন গিয়ে সেই মহিলাটি তার যা কনসেন্ট আছে যে সে থাকতে চায় না, তাদের টেস্ট অ্যান্ড হ্যাবিট আলাদা, তো সেটা তারা বলে দেবেন এবং এভাবেই সম্পর্কটা তারা শেষ করবে। এটাই কথা ছিল। কিন্তু সেই কথাটা রইল। একদিন হঠাৎ করে সেই মহিলাটি ছেলেটিকে ডেকে পাঠালেন যে একটা রেস্টুরেন্টে আসো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ আমার কথা আছে। তো সামনাসামনি সেই ছেলেটি গেলেন, রেস্টুরেন্টে বসলেন, এবং তখনই মহিলাটি জানালেন যে দেখো তোমাকে কিন্তু আমি ডিভোর্স দিতে পারি, অসুবিধা নেই, সাইনও করে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে কিন্তু এর জন্য আমাকে 50 লক্ষ টাকা দিতে হবে। তো সেই ছেলেটা সেটা শুনে তো আকাশ থেকে বলল যে মিউচুয়াল ডাইভোর্স করবো, দুজনই আমরা এস্টাবলিশড হয়ে গেছি নিজেদের কেরিয়ারে, তো সেক্ষেত্রে কেন আমরা দুজনকে এইভাবে দেবো? কারণ তুমিও যেই এন্ডে আছো, আমিও সেই এন্ডে আছি, তো আমি না একটা পুরুষ মানুষ, তুমি একটা মহিলা, কিন্তু আজকে আমরা একসঙ্গে সংসার করলাম না, আমরা দুজনই দুজনকে বুঝলাম যে আমরা একসঙ্গে থাকতে পারবো না, আমাদের মানসিক যেই পরিস্থিতি বা আমাদের যেই জীবনের প্রতি যেই চাহিদাগুলো আছে বা আমরা যেটা ভাবি সেটা আলাদা, তাই একসঙ্গে থাকা সম্ভব না। তো এই ডিসিশনটা তোমাদের দুজনের ছিল, সেক্ষেত্রে কেন তোমাকে আমি এত টাকা দিতে যাবো? তো এইটা বললেন, এবং ছেলেটি সেখানে রিয়েক্ট করে চলে আসলেন যে না, আমি কখনোই তোমাকে এত টাকা দিতে পারবো।
তো চলে আসার পর বেশ কিছুদিন কেটে গেল, তারপর 2022 সাল নাগাদ মাঝামাঝি সময় তার কাছে একটা নোটিশ আসলো, সেকশন 41A ক্যাপিটালে সিআরপিসি একটা নোটিশ আসলো। সেই নোটিশে তার নাম মানে ছেলেটির নাম, ছেলেটির বাবার নাম, মায়ের নাম এবং ভাইয়ের নাম, এই 4 জনের নাম দিয়ে একটা নোটিশ আসলো এবং নোটিশ সেকশনও লেখা ছিল। তো সে সেই সেকশনগুলো সম্বন্ধে অত বেশি খেয়াল করেনি। সেখানে ছিল সেকশন 498A, 406 আইপিসি, এরকম কিছু সেকশন ছিল আর 34 ছিল। তো এরকম দেখে সে তো ঘাবড়ে গেল। তো ঘাবড়ানোর পর সে থানায় গেল, সবাই মিলে যাদের নামে নোটিশ এসেছিল, কারণ থানায় যেই থানায় তার বাড়ি লোকাল থানা তাকে নোটিশ দিয়ে ডেকেছিল, সেই লোকাল থানায় এসে গেছিল। এবং যখন সে ইনভেস্টিগেটিং অফিসার অর্থাৎ আইওর সঙ্গে দেখা করলো সেই থানায় গিয়ে, তখন সে জানতে পারলো যে তাদের নামে একটা 498 আইপিসি, রিটুইট সেকশন 406 এবং 34 আইপিসি একটা কেস হয়েছে, মানে বধূ নির্যাতনের কেস হচ্ছে। তো তারা আকাশ থেকে পড়লো এবং এফআইআরটি তাদের সামনে সেই ইনভেস্টিগেটিং অফিসার পড়ে শোনালো যে অমুক বিয়ে হয়েছিল, অমুক তারিখে বিয়ে হওয়ার পর থেকে সে তাদের সঙ্গে থাকছে এবং থাকার পরে তার উপর প্রচন্ডভাবে মানসিক শারীরিক অত্যাচার করেছে, তাকে মারধর করা হয়েছে, তাকে গালিগালাজ করা হয়েছে, তাকে খেতে দেওয়া হয়নি, তাকে পড়তে দেওয়া হয়নি, তাকে বাড়িতে ফোন করতে দেওয়া হতো না, এরকম নানা রকম যে এইসব অভিযোগগুলো মিথ্যে মামলায় করা হয়, সেই অভিযোগগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা এফআইআর এর কমপ্লেন তাদের এগেন্স্টে করা হয়েছিল এবং সেটাকে পরবর্তীকালে থানায় এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে এবং এফআইআর তাদের এগেন্স্টে লজ হয়েছে। তো এই ক্ষেত্রে তাদের পরিস্থিতিটা ভাবুন, বয়স্ক বাবা মা, তাদেরকে কোর্টে গিয়ে বেল করা, সম্মানহানি, পুলিশ গেল বাড়িতে ভিজিট করতে, পাশের বাড়ির লোকদের স্টেটমেন্ট রেকর্ড করছে। ভাবুন তো সম্মানহানিটা কতটা হয়। কারণ দেখুন, পুলিশ আসলে সবার একটা আমাদের সবসময় একটা নেগেটিভ একটা মেন্টালিটি কাজ করে, নিশ্চয়ই কিছু করেছে, না হলে পুলিশ আসলো কেন? যখন অন্যের ক্ষেত্রে আমরা এটাই ভাবি, আর নিজের ক্ষেত্রে ভালো হলে ভাবি আমি তো নির্দোষ। তো এই থিঙ্কিংটাই আছে বেশিরভাগ ক্ষেত্রে। তো এটাই হলো, সম্মানহানি হলো। তো এই সমস্যা থেকে সে কিভাবে বেরোবে সেটাই সে জানতে চাইছে। এই সমস্যাটা কিন্তু তার শুধু একা, আমি তার নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ তারও একটা কেস আছে, নামটা অবশ্যই বলবো না আমি। তো তার কি দোষ? এছাড়া এরকম যদি আশেপাশে দেখেন, অনেক ঘটনাই দেখবেন কিছু মেয়েরা আছে যে তারাই দুষ্ট মানসিকতা নিয়ে আসে, কিছু সংসার করে, ইচ্ছাকৃতভাবে কিছু ঝামেলা ঝগড়া করে শ্বশুরবাড়ি থেকে চলে গিয়ে একটা বড় অঙ্কের টাকা ডিমান্ড করে যে টাকাটা দাও, না হলে কিন্তু আমি তোমাদের নামে 498 আইপিসি কেস করবো। বা অনেক সময় কি হয়, ফার্স্টে কেস করে, তারপর বলে যে চলো এবার আপনার নামে, আবার সবার নামে, মায়ের নামে, সবার নামে একটা কেস জড়িয়ে দিল, নানা রকম কেস করলো। একটা কেসও করে না, অনেক রকম কেস করে, মেনটেন্স কেস করছে, তার মধ্যে আপনার নামে ডোমেস্টিক ভায়োলেন্স একটা কেস করছে। 498 দেখবেন একবার দুবার কারো করে নিয়েছে, কারণ কোথাও লেখা নেই যে একবারই 498 হবে। একবার অফেন্সের জন্য একবার, 10 বার যদি আপনি সেই অফেন্সটা রিপিট করেন, সেক্ষেত্রে 10 বারই যদি ইনসিডেন্ট দেখিয়ে 10 বারও করা যেতে পারে। তো এরকম ভাবে বহুবার কেস সাজিয়ে আপনার নামে কেস করেছে, কখনো কোর্ট কমপ্লেন দিচ্ছে, এই করছে ওই করছে, মানে আপনাকে নাজেহাল করে দিচ্ছে। তো এরকম ফলস কেসেস বহু হয়েছে, বহু হচ্ছে, জানি না ভবিষ্যতে হবে নাকি, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট, কেউ অস্বীকার করতে পারবে না। এরকম কেসেস হচ্ছে, তার জন্য কিন্তু অনেক সময় সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নানা রকম অবজারভেশন আসে, আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু সত্যি সামাজিক ব্যাধির মতো হয়ে গেছে যে অনেক সময় নির্দোষ ইনোসেন্ট ছেলেগুলোকে এইসব মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাদের সম্মানহানি করা হয়, তাদের আর্থিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। এটা কিন্তু খুব বেশি হচ্ছে। তাই এই পরিস্থিতিতে কি করবেন সেটাই আমি এই ভিডিওতে বলবো। ঘটনাটা বলে নিলাম কারণ বুঝতে সুবিধা হবে, কারণ অনেকেই এর সঙ্গে নিজেদের ঘটনার মিল পাবে, তাই আমার এই এতক্ষণ ধরে প্রথমেই দেখুন, আপনাকে এটা করতে হবে যে আপনাকে একটা কোর্ট কমপ্লেন করতে হবে। কোর্ট কমপ্লেন কেন করবেন আর থানায় গিয়ে কমপ্লেন কেন করবেন না, ফার্স্টে এটাই একটু বুঝিয়ে। আপনি সেকশন 156 সাবসেকশন 3 সিআরপিসি তে আপনি কি করবেন, একটা কোর্ট কমপ্লেন করবেন যেখানে আপনার বক্তব্য থাকবে এই অভিযোগটা আমার ওয়াইফ যে আমার এগেইনস্টে করেছে, মানে এই 498 আইপিসি যে কেসটা করেছে, এই কেসটা যে করেছে সেটা মিথ্যে অভিযোগ করেছে, মানে এই মিথ্যে অভিযোগ ফলস কেস করেছে। এর জন্য 211 আইপিসি অনুসারে তার বিরুদ্ধে মামলা শুরু করা হোক, এই হিসেবে একটা কোর্ট কমপ্লেন করবেন। আর কোর্ট কমপ্লেন করলে একটা সুবিধা আছে, বা প্রাইভেট কমপ্লেনও আপনি করতে পারেন 202 সিআরপিসি অনুসারে। এগুলো করলে কি হবে, আপনি দুজনেরই সিডিআর চাইবেন, মানে এই যে দুজনেরই, মানে আপনার ওয়াইফেরও সিডিআর চাইবেন আর আপনারও সিডিআর চাইবেন উইথ ডাবল লোকেশন। কারণ আপনি যখনই আপনার ওয়াইফের সিডিআর চাইবেন, আপনাকে কিন্তু সার্ভিস প্রোভাইডার, মানে যেই কোম্পানি থাকবে, এয়ারটেল হোক, জিও হোক, ভোডাফোন হোক, যে কোনো কোম্পানি হোক, আপনাকে কিন্তু দেবেন। কারণ এটা একটা প্রাইভেট ডকুমেন্ট, এটা প্রাইভেসি কে উল্লঙ্ঘন করে, কারণ আপনি যে পেতে পারেন না। কোন কোন ক্ষেত্রে পেতে পারেন সেটা হলো, বিশেষ ক্ষেত্রগুলো আছে, সেগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো না। বিশেষ ক্ষেত্রগুলো বিশেষ ভিডিও দিয়ে বলবো, তবে কোর্টের অর্ডারে ওটা আপনি পেতে পারেন। তো কোর্ট আপনাকে সেই অর্ডার দিলে, মানে আপনাকে তো না, সেই সার্ভিস প্রোভাইডারকে অর্ডার দেবে, তো দুজনেরই সিডিআর কালেকশন হবে। কালেকশন করার পরে আপনি কোর্টের প্রেয়ার দিয়ে সার্টিফাই কপি তুলবেন। সার্টিফাই কপি তোলার পর আপনি কি করবেন, আপনি সেকশন 482 সিআরপিসি অনুসারে হাইকোর্টে চলে যাবেন, এফআইআর কোয়াশিং অ্যাপ্লিকেশন করবেন। কোন কোন গ্রাউন্ডের উপর সিডিআরটা পেলেন, দুজনের সিডিআর, মানে অথেন্টিকেটেড সিডিআর পেলেন আপনি উইথ ডাবল লোকেশন, যে আপনাদের মধ্যে কথা হয়েছে, আর এই ফোন কলগুলো যখন এসছে আপনার লোকেশন কোথায় ছিল, আর সেই লোকেশনগুলো
ট্র্যাক করা হবে, সেই লোকেশনগুলো দেখতে পাওয়া যাবে একদম পরিষ্কারভাবে। কোম্পানি সিল লাগানো, কোম্পানি সেকশন 65B এভিডেন্স একটা সার্টিফিকেটও দেবে সার্ভিস প্রোভাইডার। তো এতে কোনো সন্দেহের জায়গা থাকবে না। সেই হিসেবে আপনার এটা এস্টাবলিশ হয়ে যাবে যে আপনাদের দুজনের লোকেশন আলাদা ছিল, আপনারা কখনোই একসঙ্গে রাত্রি যাপন করেননি, এটা কিন্তু অনেকটাই প্রমাণ হওয়ার জায়গা আছে। সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে একটা বলে রাখি, যখনই কোনো হিন্দু ম্যারেজ হবে এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে একটা কড়া নির্দেশ এসছে 19 এপ্রিল 2024 সাল, মানে এই বছরই একটা কড়া নির্দেশ এসছে যে হিন্দু বিবাহ যদি 7 পাকে ওরা সিঁদুর দান, মঙ্গলসূত্র প্রদান এগুলোর মাধ্যমে যদি না হয়, মানে হিন্দু যে রিচুয়াল আছে, কাস্টমস আছে, এগুলো মেনটেন করে যদি না হয় তাহলে কিন্তু সেটা ইনভ্যালিড। কোন সেকশনে? সেকশন 7 সাবসেকশন 1 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে কিন্তু সেটা ইনভ্যালিড, মানে সেটার ভ্যালিডিটি নেই। মানে আপনি যদি রেজিস্ট্রি ম্যারেজ করেন সেটা কিন্তু কখনোই একমাত্র জিনিস নয় বিয়েটাকে এস্টাবলিশ করার জন্য। বিয়েটাকে এস্টাবলিশ করতে হলে, অর্থাৎ হিন্দু বিবাহকে এস্টাবলিশ করতে হলে, সেটাকে ভ্যালিড করতে হলে অবশ্যই একটা সামাজিক অনুষ্ঠান করে একটা ধার্মিক বিবাহ করতে হবে। হিন্দু মতে যে বিবাহ হয়, বৈদিক মতে সেই বিবাহ করতে হবে। এই মামলাটার আমি আপনার টাইটেলটা বলে দিচ্ছি, এইটা আপনি আপনার ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন। মনীশ কুমার ভার্সেস ডলি সিং, এই কেসে দুজনই ছিলেন কমার্শিয়াল পাইলট। তারা ডাইভোর্স মামলা যখন করেন তখন দেখা যায় যে তাদের কোনো সামাজিক বিবাহ হয়, অর্থাৎ ধর্মীয় মতে হিন্দু শাস্ত্র অনুসারে যে বিবাহ হয় সেটা তাদের মধ্যে হয়নি, তাই তাদের বিয়েটাকে কিন্তু ভয়েড করা হয়েছে। তাই এক্ষেত্রে আপনিও কিন্তু আপনার বিবাহটাকে নাল অ্যান্ড ভয়েড ফার্স্টে করবেন। ফার্স্টে কি করবেন? নাল অ্যান্ড ভয়েড করবেন। ডিগ্রি পাস হবে, ডিগ্রিটা নেবেন, সেই ডিগ্রিটা নেবেন এবং সিরিয়াল কপিটা নেবেন, নিয়ে সেকশন 482 সিআরপিসি অনুসারে এফআইআর কোয়াশিং অ্যাপ্লিকেশন করবেন হাইকোর্টে। আশা করি যখনই এটা করবেন তখন কিন্তু সেটা আপনার কোর্ট অ্যাকসেপ্ট করে নেবে, কারণ যখন বিয়েটাই যখন এস্টাবলিশ হয়নি, বিয়েটাই যখন ভ্যালিড নয়, সেক্ষেত্রে কিন্তু 498 আইপিসি কিন্তু কখনোই দাঁড়ায়। কারণ ডোমেস্টিক ভায়োলেন্স একটা সেটা মহিলা হলেই দাঁড়ায়, কিন্তু 498 আইপিসি দাঁড়াতে গেলে আপনাকে এস্টাবলিশ করতে গেলে সেটা কিন্তু বউ হতে হবে, অর্থাৎ স্ত্রী হতে হবে। স্ত্রী ছাড়া কিন্তু এটা কিন্তু এস্টাবলিশ করা যাবে না। স্ত্রী ছাড়া কিন্তু 498 আইপিসি কেস অন্য কেউ করতে পারবে। যখন বিয়েটাই ভ্যালিড নয়, যখন বিয়েটাই হিন্দু শাস্ত্র অনুসারে হয়নি, জাস্ট রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিয়েটাই কিন্তু ভ্যালিড যখন নয়, তাহলে এই সেকশনটা, এই কেসটার আর কোনো গুরুত্ব থাকলো না। এই গ্রাউন্ডে কিন্তু আপনাদের বিয়েটা নাল অ্যান্ড ভয়েড এবং আপনার 482 সিআরপিসি অনুসারে এফআইআরটা কোয়াশিং হবে। এছাড়া যদি আপনার থানায় যদি আপনি 211 আইপিসি অনুসারে কেস করে থাকেন, সেখানে আয়োকে আপনি আপনার ওই যে বিয়েটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, ওই যে আপনার এফআইআর কোয়াশিং হয়ে গেছে, তার কাগজটা আপনি এসে দিতে পারেন। এমনি তো কোর্ট থেকে অর্ডার শীর্ষে পেয়ে যাবে, আপনিও ইচ্ছে করলে দিতে পারেন। এছাড়া আপনার এগেনস্টে যদি কোনো 498 আইপিসি কোনো মামলা চলে, এক্ষেত্রে কিন্তু আপনিও কিন্তু ডাকের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এডাব্লিউ করে আপনার ইনভেস্টিগেটিং অফিসারকে আপনার কপিটা যেই নাল অ্যান্ড ভয়েড হয়েছে আপনার বিয়েটা, বা আপনার যে 482 সিআরপিসি অনুসারে যে এফআইআরটা কোয়াশ হয়েছে তার কপিগুলো আপনি কিন্তু পাঠাবেন। এবং সঙ্গে সঙ্গে কোর্ট থেকে যদি আপনি সিডিআর কালেক্ট করে থাকেন আপনার ওয়াইফ আর আপনার দুজনের, সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনি কিন্তু আয়োর কাছে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন, কারণ সার্টিফাই কপি আয়ো তো কালেকশন করবেই, অথেন্টিকেট সিডিআর কালেকশন করবেই। তবে আয়োর পার্টি যদি আয়ো অনেক সময় না করে থাকে, আপনি কিন্তু সেটা করবেন, এটা পাঠাবেন, চালান পাঠাবেন, বা আপনি গিয়েও আয়োকে ইন পার্সন দিয়ে আসতে পারেন, রিসিভ করিয়ে নেবেন। তাহলে আয়ো কি করবে, ওটা কিন্তু তার কেসটা রাখবেন। এরপর যখন আয়ো ফাইনাল ফর্ম সাবমিট করবেন, তখন সে এর উপর বেস করে কিন্তু তার ইনভেস্টিগেশনটাকে শেষ করবেন এবং ফাইনাল ফর্ম সাবমিট করবেন। এরপর আরো কিছু করার আছে আপনার, তার মধ্যে আছে কি আছে, আপনাকে কিন্তু এইসব হওয়ার পর, ধরুন আপনি প্রত্যেকটা কেস থেকে অ্যাকুইটাল হয়ে গেলেন, আপনার এফআইআর কোয়াশিং হয়ে গেল, আপনার 211 আইপিসি যে কেসটা আপনি করেছিলেন সেটারও একটা চার্জশিট হলো, তো চার্জশিট হওয়ার পর জাজমেন্ট হলো। এইসব করার পর আপনি কি করবেন, আপনার ওয়াইফের বিরুদ্ধে 500 আইপিসির একটা মানহানি মামলা করবেন, এবং এই মানহানি মামলাটা কিন্তু অবশ্যই করবেন। এর জন্য 2 বছর পর্যন্ত তার কিন্তু জেল হতে পারে। এছাড়া আমার তরফ থেকে একটা সাজেশন রইলো, সেটা হলো আপনার স্ত্রী যদি আপনাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে আর সেটা যদি প্রমাণিত হয়, অবশ্যই আপনারা সিভিল ড্যামেজ ক্লেম কেস করবেন, এতে আর্থিক ক্ষতিপূরণ পাবেন। সঙ্গে সঙ্গে আপনার বাবা মা যদি সিনিয়র সিটিজেন হন, তাহলে অবশ্যই তারা সিনিয়র সিটিজেন অ্যাক্টে মামলা করতে পারেন। এছাড়া আপনার বাবা মা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিএম এর কাছে, মানে সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করতে পারেন। এছাড়া আপনার মা, বোন, দিদি, বৌদি এদের এগেইনস্টে যদি মিথ্যে মামলা হয়ে থাকে, তারাও কিন্তু উমেন কমিশনে আপনার স্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন। এছাড়া আমরা সবাই কিন্তু ইচ্ছা করলে ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসারের কাছে ওয়াইফের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন যে আপনাদের এভাবে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আপনাদের জীবনটাকে নষ্ট করছে, আপনাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, আপনাদের সময় ক্ষতি করছে, আপনাদের সামাজিকভাবে আপনাদের ফেস লস হচ্ছে। এভাবে কিন্তু আপনারা কমপ্লেন করতেই পারেন। এছাড়া আমি আরেকটা সাজেশন দিয়ে রাখবো, সেটা হলো কখনো কখনো হয় এটা যে কেস থেকে মুক্তি পাওয়ার পর আমরা কি করি, মানে মিথ্যে মামলাটা যখন আমাদের উপর হয় বা এফআইআর কোয়াশিং হয়ে যায়, অ্যাকসেপ্ট হয়ে যায়, তখন কি করি, তখন আমরা এইসব মামলা জুজে আমরা তাকে পিছিয়ে আসি। কিন্তু এটা কিন্তু কখনোই ঠিক পদক্ষেপ নয়। কারণ কি,
আপনার সঙ্গে করছে, কালকে আরো অনেকের সঙ্গে করবে। ভাববে হয়তো যেরকম মিথ্যে আমরা এটা করলাম, এটা না এস্টাবলিশ হলো না, তো কি হয়েছে, আমার তো স্বার্থসিদ্ধি হয়ে গেল, এদের তো আমি হ্যারাসমেন্ট করাতে পারলাম বা কিছু টাকা মাঝখানে হাতিয়ে নিতে পারলাম। তো এটা কিন্তু একটা মানসিকতা তৈরি হয় বা অনেক সময় অনেকে অ্যাডজাস্টমেন্ট করে নেয়। এটা অবশ্যই করবেন না, কারণ আজকে যদি আপনি একজনের সঙ্গে এরকম ভাবে একজনকে ছেড়ে দেন, তাহলে এরা কিন্তু সমাজে ব্যাধির মতো, স্নিফার সেলের মতো কিন্তু এরা লুকিয়ে আছে। এরা এই যে অন্তর্ঘাত প্রক্রিয়া যারা চালায়, এটা কিন্তু চালিয়ে যাবে না। আপনি যদি ক্ষমা করে দেন, এরা আরেকজনকে ধরবেন এবং তার সঙ্গে এই ঘটনা ঘটাবেন এবং তাদেরও লুট করবেন। তাই বলবো, এই লুট প্রক্রিয়াকে আটকাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে আর সবাইকেই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে, যাতে এটা সমাজ থেকে চিরতরের মতো হারিয়ে যায়, মিলিয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। তাই সবাইকে বলবো এগিয়ে আসুন আর এই ভিডিওটাকে সবার মধ্যে এতটা শেয়ার করুন যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এবং সবাই যাতে এই অ্যাওয়ারনেসটাকে কাজে লাগিয়ে নিজেদের সমাজকে পরিষ্কার মুক্ত করতে পারে। ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে নতুন নতুন জাজমেন্ট নিয়ে, এরকমই নতুন নতুন টপিক নিয়ে আমি হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার।